ডাকাতি করলেন গিয়ে রাজীব কুমার, আর ফিজ মেটাবে কি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ? যিনি ডিজিপি, রাজ্য পুলিশের সর্বময় কর্তা রাজীব কুমার, তিনি তো নিজে অভিযুক্ত। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের পকেট কেটে দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে কপিল সিব্বল অ্যাপিয়ার করছে। যে আইপ্যাকের তো কর্ণধার প্রতীকজন হতেই পারে। আইপ্যাকের হৃদয় তো হচ্ছে আমাদের যুবরাজ ভাইপো। অরিজিৎ দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও ইডি চাইছে সিবিআই তদন্ত হোক পুরো ঘটনা, কি বলবেন? দেখুন, ইডির এই দাবি অত্যন্ত বাস্তবোচিত। আজকে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস পাঞ্চলি এবং অনারেবল জাস্টিস মিশ্রা সাহেবের ঘরে যে শুনানি চলছে এই আইপ্যাক কাণ্ড নিয়ে, সেখানে ইডির বিভিন্ন দাবির মধ্যে যেটা খুব প্রাথমিক দাবি সেটা হচ্ছে যে এই যে সেদিন মুখ্যমন্ত্রী নিজে তার পুলিশের ডিজিপি, লোকাল সিপি এদেরকে সাথে নিয়ে যেভাবে ইডির অফিসারদের কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে এলেন, এর তদন্ত রাজ্য পুলিশ কিভাবে করবে? কারণ যিনি ডিজিপি, রাজ্য পুলিশের সর্বময় কর্তা রাজীব কুমার, তিনি তো নিজে অভিযুক্ত এই ফাইল ছিনতাইয়ে, বা ছিনতাই না বলে ডাকাতি বলা উচিত। বিএনএস সেকশন 310 অনুযায়ী 5 জন বা তার বেশি অ্যাসোসিয়েট নিয়ে যদি এই ধরনের কাণ্ড কেউ অর্গানাইজ করে, সেটাকে আর চুরি ছিনতাই নয়, ডাকাতি বলা হয়। তাই সেদিন যে ফাইল ছিনতাই করলেন মমতা ব্যানার্জি, রাজীব কুমার এবং তার যারা অন্যান্য সহযোগীরা ছিলেন, তারাই যদি এই ডাকাতির ঘটনার তদন্ত করেন, তাহলে সেটা তো দোষীর হাতেই তদন্ত করার ভার দিয়ে দেওয়া হবে। তাই ইডি খুব স্বাভাবিকভাবেই এই প্রার্থনা করেছে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত একমাত্র একটা নিউট্রাল সেন্ট্রাল এজেন্সির মাধ্যমেই করা উচিত। সেই সঙ্গে আমরা দেখলাম তুষার মেহতা, তিনি সওয়াল করেছেন যে কি গোপন করতে চেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে পৌঁছে গেলেন, তিনিও প্রশ্ন করছেন। হ্যাঁ, ইউনিয়ন অফ ইন্ডিয়ার হয়ে লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাপিয়ার করছেন এবং ইডির হয়ে লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু উনি অ্যাপিয়ার করছেন। তো ওনারা একটা খুব সঙ্গত প্রশ্ন তুলেছেন যে মুখ্যমন্ত্রী, তিনি ইডি যেখানে পরিষ্কারভাবে আজকে কোর্টে সাবমিট করেছে যে তারা উপযুক্ত অনুমতিপত্র নিয়ে এবং স্থানীয় থানাকে ইন্টিমেট করেই সেখানে তারা রেড করতে গেছিল, এবং এই বিষয়ে সম্পূর্ণভাবে যা যা নথিপত্র সেগুলো ইডি কোর্টে প্রডিউস করেছে। এখন সমস্যাটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি যদিও মঞ্চে উঠে চেঁচিয়ে চেঁচিয়ে সাফাই দিতে দিতে নাকি সুরে কাঁদতে কাঁদতে বলেছেন যে আমি সেদিন যা করেছিলাম তৃণমূল সুপ্রিমো হিসাবে করেছিলাম, এটা যদি একটা হাস্যকর ছেদ যুক্তি, এটা উনিও জানেন। কারণ উনি বুঝে গেছেন যে উনি যেটা করে ফেলেছেন ভারতীয় ন্যায় সংহিতাতে সেটা একটা জঘন্য অপরাধ এবং এই অপরাধের শাস্তি স্বাভাবিকভাবেই ওনাকে পেতে হবে। কিন্তু এখানে একটা খুব বড় প্রশ্ন আছে। পশ্চিমবঙ্গ সরকারের হয়ে না হয় পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের পকেট কেটে দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে কপিল সিব্বল অ্যাপিয়ার করছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে রাজীব কুমারের হয়ে অভিষেক মনু সিংভি অ্যাপিয়ার করছে। অভিষেক মনু সিংভির এই লক্ষ লক্ষ টাকা ফিজ, ডাকাতি করলেন গিয়ে রাজীব কুমার, আর ফিজ মেটাবে কি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ? এটা কিন্তু জানার খুব আগ্রহ রইল যে অন্যান্য দিন তো গভর্নমেন্টের পকেট থেকে জনগণের টাকা ব্যয় করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে শয় কোটি টাকা এই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিদের পিছনে খরচা করেন। আজকে রাজীব কুমারের হয়ে যিনি অ্যাপিয়ার করছেন, তার অ্যাপিয়ারেন্সের টাকাটা কি রাজীব কুমারের নিজের ব্যাংকের অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, নাকি সেটাও গভর্নমেন্টের পকেট থেকে জনগণের টাকা যাচ্ছে? এটা কিন্তু জানার একটা আগ্রহ রইল। কপিল সিব্বল বলছেন যে 2024 থেকে ইডির হাতে মামলা, 2026-এ ভোটের আগে যাওয়ার কি দরকার ছিল? না, যদি এটা বলে থাকেন তথ্যটা ভুল। মামলাটা 2024 থেকে নয়, মামলাটা শুরু হয়েছিল 2020। না না না, ইডির হাতেও তার অনেক আগে। ইডির হাতেও এই মামলাটা ফাইল হয়েছিল প্রথম সিবিআই ফাইল করে, যখন অনুপ মাঝি এবং তার অ্যাসোসিয়েটসদের এই কয়লার চোরাই কয়লার যে সিন্ডিকেট, কয়লা পাচারের যে সিন্ডিকেট, সেটা প্রথম সার্ফেসে আসে। তখন প্রথম এফআইআরটা সিবিআই রেজিস্টার করে এবং অটোমেটিক্যালি এখানে দেখা যায় যে হাওলার মাধ্যমে হাজার হাজার কোটি কয়লা পাচারের টাকা বিভিন্ন জায়গায় সাইফন অফ করা হয়েছে। তখন অটোমেটিক্যালি 2020-তেই ইডিকে সেই মানি ট্রেল ট্র্যাক করার দায়িত্ব ইডির উপরে পড়ে। পরবর্তী সময় ধীরে ধীরে যত অনুসন্ধান এগিয়েছে, তদন্ত এগিয়েছে, তত বিষয়বস্তু আনফোল্ড হয়েছে, বেরিয়ে এসেছে অনেকের নাম। দীপক আগরওয়ালের নাম বেরিয়ে এসেছে, শাকম্ভরি গ্রুপের ইনভলভমেন্টের নাম বেরিয়ে এসেছে, এবং পরবর্তী সময় আফটার 2022 বেরিয়ে এসেছে যে এই হাজার হাজার কোটি টাকার একটা বড় অংশ, 20 কোটি টাকা আইপ্যাকের মাধ্যমে গোয়ায় তৃণমূলের ইলেকশনের বিভিন্ন ইভেন্টে ইনভেস্ট করা হয়েছে বলে অ্যালিগেশন উঠে আসে। সেই অভিযোগেরই তো তদন্ত করতে ইডি গেছিল।
প্রতীক জৈন আইপ্যাকের মালিক হতে পারেন, ডিরেক্টর হতে পারেন, ম্যানেজার হতে পারেন, তিনি তৃণমূলের হয়ে কাজ করতেই পারেন, কিন্তু তৃণমূলের হয়ে কাজ করায় সাংবিধানিক ইমিউনিটি পাওয়া যায় এটা তো আমাদের জানা ছিল না কখনো। আইপ্যাক একটা কনসালটেন্সি ফার্ম, সে তৃণমূলের মতো আরো অনেক অর্গানাইজেশনকে কনসালটেন্সি দেয়, তো তার অফিসে ইডি রেইড করতে পারবে না। মমতা ব্যানার্জির এই অদ্ভুত অদ্ভুত দাবি অ্যাকচুয়ালি উনি ঠিকই করে নিয়েছেন। পশ্চিমবঙ্গের বুকে উনি ভারতের সংবিধানকে কোনো মান্যতা উনি দেন না, এবং পশ্চিমবঙ্গের বুকে ভারতের যে আইন কানুন সেটাকে উনি মানে পশ্চিমবঙ্গে সেটাকে লাগু হতে দেবেন না, কারণ এটাকে উনি গ্রেটার বাংলাদেশের একটা অংশ বলেই মনে করেন। উনি বলছেন যে রাজনৈতিক স্বার্থে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, কপিল সিব্বল বলছেন, এবং 26-এর ভোটের আগে যাওয়ার দরকার কি ছিল? দেখুন, ভোটের উপর ডিপেন্ড করে ইডির অনুসন্ধান চলবে এরকম তো ব্যাপার নেই। এর আগে তো এই যে নামগুলো আমি বললাম তাদের অফিসেও রেইড হয়েছে, এবং তাদের অফিস থেকে পাওয়া নথিগুলোর মাধ্যমেই তো এই আইপ্যাকের ট্রেলটা পাওয়া গেছে। তো সুতরাং সামনে 26-এর নির্বাচন থাকতে পারে, এরপরে 29-এও নির্বাচন হবে, এরপরে 32-এও নির্বাচন হবে। তো ইডির তদন্ত কি সামনে নির্বাচন আছে বলে 6 মাস হল্ট করে যাবে, আবার নির্বাচন হয়ে যাওয়ার পর শুরু হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই তদন্ত তো আজকে থেকে না, তদন্ত তো কন্টিনিউয়াস চলেছে, এবং এখানে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট এসেছে। আফটার 2022-23 নাগাদ এখানে যখন ধীরে ধীরে মানি ট্রেলটা ট্র্যাক করা হলো, তখন প্রথমে দেখা গেলো এই টাকার একটা বড় অংশ একটা গ্রুপের মাধ্যমে, একটা বিজনেস গ্রুপে হাউসের মাধ্যমে গোয়াতে ইনভেস্ট হয়েছে। সেখানকার মানি ট্রেল ট্র্যাক করতে 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 দেখা যাচ্ছে যে আইপ্যাক অব্দি সেই ট্রেল পৌঁছাচ্ছে, এবং আগামী দিনে বোঝাই যাচ্ছে যে আইপ্যাকের তো কর্ণধার প্রতীকজন হতেই পারে। আইপ্যাকের হৃদয় তো হচ্ছে আমাদের যুবরাজ ভাইপো। তা সুতরাং দুদিন পরে যখন তারও ট্রেল বেরোবে, তাহলে তখনও কি আমরা অপেক্ষা করে বসে থাকবো? আবার 2029-এর নির্বাচন আছে, তারপরে গিয়ে এই সমস্ত বোকা বোকা কথার কোনো মানে হয় না। ইনভেস্টিগেশনের পথে চলে, ইডির মতো কাজ করছে। আমরা তো দেখতে পাচ্ছি যে ইডি অফিসারদের ফোন নিয়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যেটা জানাচ্ছেন সলিসিটর তুষার মেহতা। না, সেদিন মমতা ব্যানার্জি যেটা করেছেন, আজকে ইডির আইনজীবী তিনি কোর্টে কিন্তু এটা বলেছেন যে এটা একটা মানে অভূতপূর্ব নজির তৈরি করেছে। একজন মুখ্যমন্ত্রী যিনি সাংবিধানিক শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, তিনি ছুটে গিয়ে ফাইল বগল দেওয়া করে হার্ড ডিস্ক, মোবাইল এই সমস্ত ছিনিয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যাচ্ছেন, লিটারালি পালিয়ে গেছেন। তা আমাদের তো একটা বড় জিজ্ঞাসা হলো, যদি উনি বলছেন যে, ধরুন ওনার কথার যুক্তি মেনেই যদি বলি যে উনি তৃণমূলের সুপ্রিমো হিসাবে গেছেন, তা তৃণমূল কি একমাত্র পশ্চিমবঙ্গে উনি একাই করেন? সল্টলেকে কেউ তৃণমূল করে না? রেড তো হচ্ছিল সল্টলেকে। তাহলে সল্টলেকের যারা ওনার ট্রাস্টেড এইড রয়েছে, সুজিত বসু থেকে শুরু করে, কৃষ্ণা দেবী থেকে শুরু করে, সব্যসাচী দত্ত, যারা উনি সল্টলেকে ঢুকলেই ওনার ডান দিক বাদিক সামনে পিছনে ঘুরঘুর করে, তো উনি তো তাদের কাউকেও পাঠাতে পারতেন। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে কেন উনি ফাইলটাকে এভাবে আঁকড়ে রেখেছিলেন? উনি যুবরাজকে আঁকড়ে রেখেছিলেন, উনি ওনার ভাইপোকে অ্যাকচুয়ালি আঁকড়ে রেখেছিলেন। ওই ফাইলের মধ্যে উনি জানেন ওনার এবং ওনার ভাইপোর যে তোলাবাজি সিন্ডিকেট, তার প্রাণভোমরাটা ছিল, ওই প্রাণভোমরাটা চুরি করতেই তিনি গেছিলেন এবং ডাকাতি করে বেরিয়ে এসেছেন। ইডি দাবি করছে যে রাজ্যের প্রশাসনিক প্রধান তদন্ত প্রক্রিয়ায় নাক গলিয়েছে, এই বিষয়টা না, এটা তো রাজ্যের প্রশাসনিক প্রধান শুধু নয়, এটা তো কোনো মানুষ মানে কোনো ভারতীয় নাগরিক এটা করতে পারে না। ইডি একটা স্বায়ত্তশাসিত এবং যার সাংবিধানিক ম্যান্ডেট আছে যে কোনো ধরনের আর্থিক দুর্নীতি যদি কোথাও ট্রেল পাওয়া যায় তাহলে সেটাকে ট্র্যাক করা এবং এই দুর্নীতিকে ধীরে ধীরে সামনে নিয়ে আসা, এবং কোনো তদন্তকারী সংস্থা সিবিআই বা অন্য কোনো তদন্তকারী সংস্থা যদি তদন্ত করে তাকে সাপ্লিমেন্ট করা, এটা তো সাংবিধানিক ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট। সুতরাং যেখানে ইডির রেড চলছে সেখানে ইডি তার সাংবিধানিক ক্ষমতা বলে রেডটা করেছে। দেখুন, একবারও কিন্তু কোনো আইনজীবী, তৃণমূলের আইনজীবী বা পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী বলেনি যে ইডি অনৈতিকভাবে রেড করেছিল। এটা বলতে পারে না তারা, কারণ ইডি যেখানে রেড করছে তার মানে তারা, এবং ইডি তো উপযুক্ত নথিপত্র দেখিয়েছে যে তারা উপযুক্ত অনুমতি নিয়ে এবং লোকাল পিএসকে ইন্টিমেট করেই রেডটা করেছিল। এবং তারপরেই তো লোকাল থানার মাধ্যমে যে মুহূর্তে নবান্নে খবর গেছে মুখ্যমন্ত্রী দৌড়ে এসছেন। তার মানে ভাবুন যে ইডি আরেকটাও কথা বলেছে যে কেন ইম্পার্শিয়াল এজেন্সি তদন্ত চাইছে। ইডি যেখানে লোকাল পিএসকে জানিয়ে রেড করতে গেছে সেখানে মুখ্যমন্ত্রী ছুটে এসে সেই রেডকে ভায়োলেট করছেন, অনধিকার সেখানে হস্তক্ষেপ করছেন। তাহলে ইডি কিভাবে কোনো রাজ্য পুলিশের উপর ভরসা রাখবে যে এর তদন্ত যদি করতে হয় রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে করবে, যেখানে পুলিশ মন্ত্রী নিজে মমতা বন্দ্যোপাধ্যায়? এটা সম্ভব? এটা সোনার পাথর বাটি। পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল বা মমতা ব্যানার্জি সংক্রান্ত কোনো নিরপেক্ষ তদন্ত হওয়া আর সোনার পাথর বাটির কল্পনা করা দুটো এক ব্যাপার। শেষ প্রশ্ন আপনাকে, আমরা দেখছেন ইডি নতুন করে যে আর্জিটা করেছে যে ডিজিপি রাজীব কুমারকে সাসপেন্ড করার দাবি করেছে, সেই সঙ্গে সিপি মনোজ বর্মা, ডিসি সাউথ প্রিয়ব্রত রায়কে সাসপেন্ড করার দাবি করেছে।
হ্যাঁ দেখুন, এটা তো এরা এই যে যাদের নাম বললেন, ডিজিপি রাজীব কুমার, সিপি মনোজ বর্মা বা এবং তার যে অ্যাসোসিয়েটসরা, এরা কারা? এরা তো পুলিশ অথরিটি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা গভর্নমেন্ট সার্ভেন্ট। তারা একটা গভর্নমেন্ট সার্ভেন্ট, একটা কেন্দ্রীয় এজেন্সি তদন্তের মধ্যে ডাইরেক্ট গিয়ে শুধু ইন্টারফেয়ার করছে না, ছিনতাই করছে। লিটারেলি পুলিশ যেটা করেছে এটাকে তো ছিনতাই করা বলে, এটা তো একটা ক্রাইম। তো সুতরাং তার উপযুক্ত যদি তদন্ত করার প্রয়োজন হয়, তাহলে এরা যদি পদাধিকারে থাকে এরা তো ইনফ্লুয়েন্স করবে স্বাভাবিকভাবে নিজেদের বাঁচাবার জন্য। এবং এরা যে ধরনের দুর্নীতিগ্রস্ত পথ অবলম্বন করছে, সেখানে এটাই স্বাভাবিক যে এটা তদন্ত সঠিকভাবে হতে দেবে না। তাই সবার আগে এদেরকে যদি সাসপেন্ড না করা হয়, এই তদন্ত কি করে ইনফ্লুয়েন্সের হাত থেকে, এদের ইনফ্লুয়েন্সের হাত থেকে রক্ষা পাবে? সবার আগে এদের এগেইনস্টে ডিসিপ্লিনারি এনকোয়ারি ইনিশিয়েট করে এদেরকে ফর দ্য টাইম বিং সাসপেনশনে রাখা উচিত, এবং তারপরেই এই বিষয়ের তদন্ত সুষ্ঠুভাবে হবে। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।